হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 9, আমরা শব্দ অধ্যায় পড়ছিলাম। তো লাস্ট ভিডিওতে আমরা শব্দ সম্পর্কিত অর্থাৎ শব্দ তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে যেটা আমরা আলোচনা শুরু করব এবং নেক্সট ভিডিওতেও, সেটা হচ্ছে শব্দ যে একটি তরঙ্গ তার কয়েকটি ধর্ম নিয়ে। তো তোমরা 7-এ সপ্তম শ্রেণীতে মনে করো দেখো আলোর প্রতিফলন সম্বন্ধে পড়াশোনা করেছো। সেখানে দেখেছো আলো কিভাবে প্রতিফলিত হয়, আর আলো যেহেতু তরঙ্গ তার মধ্যে প্রতিফলন ধর্ম রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। তাহলে এই শব্দের প্রতিফলন সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেব। তো শব্দের প্রতিফলন সম্বন্ধে বলতে গেলে যা ছিল আলো ক্ষেত্রে একই রকমই থাকবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা বড় দেওয়াল, তাহলে একটা বড় দেওয়ালের সামনে কোনো শব্দ সৃষ্টি করলে কিংবা যদি চিৎকার করলে আমরা একদম অল্প সময় ব্যবধানে পুনরায় শব্দ কিন্তু শুনতে পাই। বড় হল করে এটা আমরা ভালো অনুভব করতে পারি, ছোট রুমে সেটা ঠিক করে আমরা বুঝতে পারি না। এরকম ফাঁকা জায়গাতে কোনো দেখবে কোনো খুব বড় প্রতিফলক যেখানে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। এই যে মূল শব্দ থেকে আলাদাভাবে আমরা পরে যে শুনতে পাচ্ছি সেটা কিন্তু প্রতিফলিতই শব্দ। এইবারে যেরকম আমরা আলোর ক্ষেত্রে প্রতিফলনের সূত্র রয়েছে, শব্দের ক্ষেত্রেও একই সূত্র প্রযোজ্য। অর্থাৎ যদি এইটা হয়ে থাকে প্রতিফলন, আর এইটা যদি আপতিত শব্দ হয়ে থাকে, আর এইটা যদি প্রতিফলিত শব্দ হয়ে থাকে, আর এইটা আমি তোমরা স্কেল নিয়ে ড্র করে নেবে, স্কেল পেন্সিল নিয়ে। তাহলে এইটা হচ্ছে অবিলম্ব। তাহলে আপতিত রশ্মি যেরকম ছিল আলোর ক্ষেত্রে, এরকম আপতিত শব্দ, প্রতিফলিত শব্দ। তাহলে এইটা যদি আপতন কোণ, এটা যদি প্রতিফলন কোণ হয় আই, আর যদি নাম দিই তাহলে আই ইকুয়ালস টু আর হবে। এটা একটা সূত্র, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। দ্বিতীয় একটা সূত্র যেটা রয়েছে সেটা কি, আপতিত রশ্মি অর্থাৎ আপতিত শব্দ, প্রতিফলিত শব্দ এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এটা একই সমতলে থাকবে। সেটা দেখেও বোঝা যাচ্ছে আর সূত্রতেও ছিল। তাহলে এটা হচ্ছে শব্দের প্রতিফলন ধর্ম। শব্দের প্রতিফলন ধর্ম লাগিয়ে বাস্তবে অনেকগুলো ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তোমরা স্পিকিং টিউব দেখেছো, কিংবা একটা সহজ বলছি, একটা বড় নল নিলাম, নলের এক প্রান্তে একজন কিছু বলবে, আরেক প্রান্তে কান পেতে শুনবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি হবে না, আমরা পরিষ্কার কথাটা শুনতে পারি। তো এটা শব্দের প্রতিফলনের জন্যই হয়। কারণ হচ্ছে যদি আমি এটাকে নল ধরি তাহলে শব্দ তরঙ্গ প্রবেশ করলো। এবার প্রবেশ করার পর কি হবে না, সেই ভেতরে পর 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 এরকম প্রবেশ করার পর সে দেখা যাবে কি না, এরকম প্রতিফলিত হয়ে যেরকম আলোর ক্ষেত্রে হয় এখানে পৌঁছাচ্ছে। তাহলে প্রতিফলনের জন্যই এখানে কিন্তু শোনা যায়। আর এমনিও মাধ্যমে শব্দ বিস্তার লাভ করছে, কিন্তু আমরা জিনিসটাকে বিবর্ধিত করে শোনার ব্যবস্থা প্রতিফলন ধর্ম কাজে লাগানো হয়। যেরকম সাপোজ একটা ছোট্ট উদাহরণ দিই বাস্তব জীবন থেকে। আমরা স্টেথোস্কোপ দেখেছি, ডাক্তারগুলো যেটা ব্যবহার করেছে, স্টেথোস্কোপ দিয়ে চেক করেছে। লক্ষ্য করে দেখবে সেই ক্ষেত্রে কিছুই নয়, আপনি হৃৎপিণ্ডের স্পন্দন শোনার জন্য যখন স্টেথোস্কোপ ব্যবহার করছেন, কিংবা শুধুমাত্র যে হৃৎপিণ্ডের স্পন্দন তা নয়, আমাদের চেস্টে কিংবা বুকে কোনো কিছু হয়তো খুব সর্দি, খুব কাশি, কোনো কিছু হয়েছে, উনি হয়তো বলছেন এখানে রেখে রেখে চেক করছেন, বুকে রেখে। তো যখন চেক করছেন তখন দেখবে কানে দুটো নল থাকে, আর সেই নল যুক্ত থাকে একটা মাঝের অংশটা, যেটা বুকে প্রেস করা হচ্ছে, জাস্ট টাচ করলেই হবে। তাহলে এই যে স্টেথোস্কোপ, এই স্টেথোস্কোপও কিন্তু শব্দের প্রতিফলন ধর্মের উপরই নির্ভরশীল। সেখান থেকেই জোরে জোরে উনি শুনতে পান, যেটা খালি কানে যন্ত্র ছাড়া অতটা জোরে শোনা সম্ভব নয়। একইভাবে আমরা আরো সহজ উদাহরণ বলছি, যখন খুব হালকা কোনো শব্দ কিংবা খুব আস্তে আস্তে কেউ কথা বলছে, আমরা সেটা শুনতে চাইছি কি কথা বলছে, কিংবা কিছু একটা শব্দ আসছে সেটাকে ভালো করে অবজার্ভ করতে চাইছি, শুনতে চাইছি, তখন আমরা কি করি, আমাদের কানে পেছনে এরকম হাত পেতে নিই। তাহলে কি হচ্ছে, এখান থেকে যে শব্দটা আসছে যেটা পরিষ্কার শুনতে পাচ্ছি না, সেখানে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে আবার কানে প্রবেশ করছে, তো সেখান থেকে আমরা শুনতে পাচ্ছি।
তাহলে এগুলো সবগুলোই হচ্ছে শব্দের প্রতিফলনের উদাহরণ। আর একটা ভালো উদাহরণ তোমাদের বইতে রয়েছে, তো যেটা হচ্ছে আধুনিক যে হল ঘরগুলো তৈরি করা হচ্ছে, যে অডিটোরিয়াম টাইপের, সেখানে উপরের যে ছাদটা থাকে সেটা এরকম অবতল একটা আর্কের মতো করা থাকে, যাতে করে শব্দের প্রতিফলন হবে আর শব্দের জন্য জোরে শোনা যায়। সেটাও একটা লিমিটেড ব্যবস্থা থাকে, তার কারণ যে খুব বেশি হলে আবার শব্দের হননরণ হবে, যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো এইগুলো সবই হচ্ছে ব্যবহার। এইবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কি না প্রতিধ্বনি, যাকে আমরা একো বলি। তোমরা বইতেও দেখবে একো বলে একটা জিনিস রয়েছে। তাহলে এই এককে আমরা বাংলায় বলি প্রতিধ্বনি। নামটা তোমাদের খুবই পরিচিত। এই প্রতিধ্বনি যে নামটা রয়েছে এটাও কিন্তু শব্দের প্রতিফলন থেকে সম্পর্কিত। অর্থাৎ কোন বড় দেওয়াল, তার আগে একটা কথা বলে নি, সম্ভবত বলা হয়নি, যে আলোর ক্ষেত্রে আমরা দেখি ছোট একটা আয়নার টুকরো, সেখানেও প্রতিফলন হচ্ছে, কিন্তু শব্দের ক্ষেত্রে ওরকম ছোট সাইজের প্রতিফলকের ক্ষেত্রে কিন্তু হবে না। শব্দের ক্ষেত্রে প্রতিফলন ঘটনা দেখানোর জন্য যেটা জরুরি হচ্ছে সেটা হচ্ছে বড় প্রতিফলক। কেন না আলোর যে তরঙ্গ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তোমরা জানো অ্যাংস্ট্রম মডেলে হয়, কিন্তু শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বেশি হয়, ওই জন্য তার বেগ একটু কম হয়। এই জন্য প্রতিফলকের আকার কিন্তু বড় হতে হয়। তার মানে শব্দের প্রতিফলন ধর্মটা যাচাই করার জন্য কিংবা হওয়ার জন্য যে শর্তটি আমাদের মাথায় রাখতে হবে, সেই শর্তটি এটা হচ্ছে প্রতিফলকের আকার যে শব্দ আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে, তাহলেই প্রতিফলন ঘটনাটি ঘটা সম্ভব হবে। এটা শর্ট প্রশ্নতে কাজে লাগবে। আর আলোর ক্ষেত্রে কম, কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, শব্দের বেশি, তাই প্রতিফলকের আকারও বেশি হবে। ধরো কোনো খোলা জায়গা, যেরকম পাহাড়ি এলাকা কিংবা পাহাড়ের গা কিংবা কোনো মানে একদম ফাঁকা মাঠের মতো জায়গা, সেখানে আমরা কিন্তু যখন হয়তো চিৎকার করে কিংবা কোনো একটা শব্দ সৃষ্টি করা হচ্ছে, তখন কিছু সময় বাদে, খুবই অল্প সময় বাদে আমরা কি দেখি না কানে পুনরায় মূল শব্দ থেকে আলাদা শব্দ কানে এসে পৌঁছায়। সেটা সবসময় হবে তা না, সেটা একটা নির্দিষ্ট দূরত্বের ব্যাপার রয়েছে। ওই জন্য আমি বললাম পাহাড়ের গায়ে কিংবা কোনো খোলা মাঠে ফাঁকা স্থানে এই জিনিসটা হয়ে থাকে। তোমাদের বইতেও দেখবে লেখা রয়েছে বড় বাড়ির দেওয়াল, পাহাড়ের গা, মানে যেখানে ওই ডিসটেন্সটা মেনটেন হবে আর কি। বড় হল ঘরে সেখানেও হবে। তাহলে কিছু শব্দ বলা হলো, কি চিৎকার করা হচ্ছে, কোনো শব্দ সৃষ্টি করা হলো, তা প্রতিফলন ঘটে মূল যে শব্দ তার থেকে আলাদা হয়ে যে প্রতিফলিত শব্দটা পৌঁছায় আমাদের কানে, সেটাকে আমরা একো কিংবা প্রতিধ্বনি বলে থাকি। তো পরীক্ষাতে আমাদের কি কি প্রশ্ন রয়েছে এখান থেকে না প্রতিধ্বনি কাকে বলে, এবং একটা ক্ষণস্থায়ী প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব আবশ্যক, যেটা না হলে এই একো কিংবা প্রতিধ্বনি সৃষ্টি হবে না, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। ধরো এইখানে একটা উৎস আছে, শব্দের উৎস, আর এইখানে হচ্ছে প্রতিফলক। তাহলে এর মধ্যবর্তী কত দূরত্ব হতে হবে? না দেখো, প্রতিধ্বনি সৃষ্টি হতে গেলে শব্দকে যেতে হবে, প্রতিফলিত হতে হবে, সেখান থেকে আবার ফিরে আসতে হবে। তাহলে দূরত্ব যদি আমি d ধরি, তাহলে যাওয়াটা d আবার আসাটাও d। তার মানে এই মোট যে দূরত্ব সেটা কিন্তু হচ্ছে 2d। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যেটা আমরা বের করবো সেটাকে আলটিমেটলি কিন্তু আবার একটা ডিসটেন্স দিয়ে, শুধু যাওয়ার ডিসটেন্স মানে কতটা দূরত্বে রাখতে হবে প্রতিফলকে, তখন একটা 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তো সেটা আমি বলবো, নরমাল যদি ধরি 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত? 348 মিটার পার সেকেন্ড এসআই। এইবারে আমরা প্রতিধ্বনি শুনতে চাইছি ক্ষণস্থায়ী কোনো শব্দে। শ্রুতি নির্বন্ধ বলে একটা জিনিস আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা কি না, যে কোনো জিনিসের রেশ, কোনো কিছু শুনলাম, তার রেশটা থাকে আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড। একে আমরা বলি শ্রুতি নির্বন্ধ। কতটা পারসিস্ট করবে শব্দ, কারণ কি এই সময়ের গ্যাপের ভিতরে যদি অন্য শব্দ চলে আসে, সেটাকে আমরা কিন্তু রেকগনাইজ করতে পারি না, সেটা আমরা বুঝে উঠতে পারি না, আর তার রেস কিন্তু অত সময় অবধি থাকবে।
তাহলে 1 সেকেন্ডে 348 মিটার যাচ্ছে শব্দ। তাহলে এই 0.1 সেকেন্ডে, তাহলে 0.1 সেকেন্ড, তাহলে 0.1 সেকেন্ডে শব্দ কতটা যাবে? 348.1 34.8 মিটার। তার মানে যাওয়া আবার আসা মিলে 34.8 মিটার। তাহলে আমরা কি বলতে পারবো যে অতএব শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব তাহলে কত হবে? যাওয়া আসা মিলে হচ্ছে 34.8 মিটার। শুধু দূরত্ব মানে শুধু এটা চাইছি, তাহলে আমাদের এখানকার অনুসারে হবে কত? 34.8 বাই 2, তাহলে 17.4 মিটার। তাহলে অন্তত দূরত্ব হতে হবে 17.4 মিটার। কিন্তু এটা হচ্ছে নরমাল একটা, যেটা আমরা বলছি যে একটা ক্ষণস্থায়ী শব্দ শোনার জন্য। কিন্তু মানুষের ক্ষেত্রে 1 সেকেন্ডে 5টার বেশি পদ্যাংশ উচ্চারণ করা সম্ভব নয়। তাহলে ধরো কারো ক্ষেত্রে, আমি একমাত্রিক শব্দের কথা বলছি, যদি একমাত্রিক শব্দ হয় তাহলে একমাত্রিক শব্দের ক্ষেত্রে ওই যে সময়টা সেটা কত হবে? 1/5 সেকেন্ড। কেন 1 সেকেন্ডে 5 এর বেশি করা যাবে না, তো সর্বোচ্চ 5, তাহলে একমাত্রিক হচ্ছে, তাহলে 1/5। তাহলে এই 1/5 সেকেন্ডে শব্দ কতটা যাবে? 1/5 সেকেন্ড সময় শব্দ দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? এমনি তোমরা লক্ষ্য করে দেখেছো কত না 348 মিটার পার সেকেন্ড হয় পার সেকেন্ডে, আমরা 1/5 সেকেন্ডে বের করতে চাইছি। তো তোমরা বইতেও দেখবে 1/5 সেকেন্ডে করা রয়েছে। তাহলে 1/5 সেকেন্ড মানে কত? 0.2 সেকেন্ড। তো এই জন্য আমরা শুধুমাত্র যদি এইটা করে নিই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে 69.6 মিটার পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সে মিনিমাম ডিসটেন্স। তাহলে এটা কিন্তু ডিসটেন্সটা একটু ভেবে দেখো, এটা কিন্তু যাওয়া আসা মিলিয়ে 69.6 মিটার। তার মানে আমাদের এখানকার থেকে যদি তুলনা করা হয় তাহলে 2d সমান পাওয়া যাচ্ছে 69.6 মিটার। তাহলে অতএব d সমান তাহলে কত পাওয়া যাবে? না এখান থেকে ভাগ করলে যেটা আমরা পাচ্ছি 34.8, তোমরা বইতেও দেখবে লেখা রয়েছে 34.8 মিটার। অর্থাৎ একমাত্রিক কোন শব্দে প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলক এবং শব্দের উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব হতে হবে 34.8 মিটার। এবারে যদি কোনো কারণে কেউ যদি বলে যে না, আমরা প্রশ্নতে যদি থাকে দ্বিমাত্রিক কিংবা সাপোজ ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে, তো তোমরা বইতেও দেখবে সবগুলি আলোচনা রয়েছে। ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার জন্য একমাত্রিকের জন্য 34.8, তাহলে দ্বিমাত্রিকের জন্য হবে 34.8 × 2, আর ত্রিমাত্রিকের জন্য হবে জাস্ট গুণ করলেই হবে। এখান থেকে যা বেরোবে উত্তর সেটাই হবে, অর্থাৎ
এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি 69.6 মিটার, আর পরেরটা ক্ষেত্রে দেখো তোমাদের বইতে বের করা রয়েছে 104.4। তার মানে এখান থেকে বুঝতেই পারছো যে কত মাত্রিক অর্থাৎ এক মাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, মাত্রিক তার ক্ষেত্রে আমরা প্রতিধ্বনি শুনতে চাইছি, তার উপরে কিন্তু ডিসটেন্সটা ভ্যারি করবে। ওই জন্য শর্ট প্রশ্ন করার সময় মাথায় রাখবে, অঙ্ক করার সময় মাথায় রাখবে। আর এমনি নরমাল কোন ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 17.4 মিটার, এটা রাউন্ড অ্যাবাউট 800 মিটারের কাছাকাছি। তো এটা মাথায় রেখো, এটা খুবই কাজে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে এই প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে এবারে বুঝতেই পারছো এখানে আমরা 27 ডিগ্রি সেলসিয়াস এরকম ধরেছি। এবারে শব্দের বেগ যদি আলাদা কোনো বায়ুমণ্ডলের সেই মুহূর্তে উষ্ণতা কত রয়েছে তার সঙ্গে কিন্তু ভ্যারি করবে, এই ডিসটেন্সটা কিন্তু ফারাক করবে। উষ্ণতা বাড়লে বেগ বাড়বে, তখন ডিসটেন্সটাও কিন্তু বাড়বে, আর উষ্ণতা হ্রাস পেলে বেগ কমবে, তখন কিন্তু ডিসটেন্সটাও কমবে। তো এটা হচ্ছে সেই মিনিমাম ডিসটেন্সটা। এবার যেটা বলছিলাম আমরা প্রতিধ্বনি সম্বন্ধে জানলাম যে এটা হচ্ছে শব্দের প্রতিফলনের একটা প্রয়োগ, যাকে ব্যবহারিক ক্ষেত্রে আমরা কোথায় কাজে লাগাবো আর কি কি ব্যবহারিক প্রয়োগে রয়েছে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। তো শব্দের ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে এর ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে যদি বলি, তো সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে কি না, আমরা এর সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। সমুদ্রের গভীরতা নির্ণয় প্রতিধ্বনির সাহায্যে। তাই সমুদ্রের গভীরতা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা প্রথমে পড়ে নেব, তারপরে পড়ব বিমানের উচ্চতা অর্থাৎ এরোপ্লেনের উচ্চতা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এর জন্য কি করব না, আমাদের যে সমুদ্রের যে ধরো জলের পৃষ্ঠ এখানে রয়েছে, এরকম একটা লেভেলে রয়েছে, তো সমুদ্রের উপরে তার জলের প্রতি জাহাজ যাচ্ছে, তো আমি জাহাজের অবস্থান এরকম ধরলাম, এরকম জাস্ট বোঝার জন্য। এর থেকে একটা নির্দিষ্ট গভীরতায় অর্থাৎ সাপোজ এরকম একটা গভীরতায় আমি একটা রাফ মার্কিং করে রাখলাম, এরকম এই গভীরতাটা আমি দুদিকে সমানই ধরবো যাতে করে কোনো রকম কনফিউশন না হয়। সাপোজ এটা h0, এইখানে একটা শব্দের উৎস যেটা তোমাদের বইতে এস নাম রয়েছে সেটাই দিলাম, আর এইখানে একটা হাইড্রোফোন যন্ত্র রাখলাম। তো হাইড্রোফোন যন্ত্রের মূল কাজ এটাই হচ্ছে শব্দকে সে ডিটেক্ট করতে পারে, তাহলে মানে শব্দকে সেটা গ্রহণ করে সেটাকে সে বুঝতে পারে যে শব্দ কিছু এসছে, যদি আমরা কানে সেটা শুনতে নাও পাই। তাহলে এখানে শব্দের উৎস থাকছে, তাহলে আমি এটাকে এরকম মার্কিংটা করে রাখলাম শব্দের উৎস, এখানে হাইড্রোফোন। তাহলে এখানে যখন শব্দ সৃষ্টি করা হবে তাহলে শব্দের যে গতিপথ আমি এখানে একটা লম্ব টেনে রাখলাম, আর যেরকম নাম তোমাদের রয়েছে আমি সেরকমই দিচ্ছি, এটা কিউ এটা পি, তোমাদের বইতে যেরকম নামকরণ করা রয়েছে। তাহলে দেখো শব্দ যে হাইড্রোফোনে কিংবা জাহাজের এক প্রান্তে সৃষ্টি করলাম নিচে, আরেক প্রান্তে যে পৌঁছবে সেটা কিন্তু পৌঁছচ্ছে দুভাবে। একটা কি, একটা হচ্ছে সরলরৈখিক ভাবে অর্থাৎ এইচ বরাবর, আরেকটা যেটা পৌঁছাচ্ছে সেটা হচ্ছে এসকেএইচ বরাবর, এরকম একটা বক্রপথে পৌঁছাচ্ছে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা হচ্ছে প্রতিফলিত, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো আমরা এটা ডেফিনেটলি, আর একটা ডাইরেক্টলিও শুনতে পাচ্ছি। এবারে যেহেতু এটা বুঝতেই পারছো এটা জল, তো আমরা জলের মধ্যে শব্দের বেগ ক্যাপিটাল ভি ধরলাম, আর টি সময় পরে প্রতিধ্বনি টি সময় বাদে প্রতিধ্বনি শোনা গেছে। তাহলে দেখো এস থেকে এইচ অবধি তাহলে যেতে সময় লেগেছে টি, সে এস থেকে পি, পি থেকে এইচ,
তাহলে সেই সময় তাহলে s থেকে h যে দূরত্বটা সেটা কত হবে, না এটা হবে। তাহলে এই সময়টা যেহেতু প্রতিধ্বনিটা t ধরে নিয়েছি, আমরা কাজ করি, যেহেতু তোমাদের বইতে t1 t2 নাম দেওয়া রয়েছে, তাহলে আমি কাজ করছি আর আমরা চেঞ্জ করে নিই নামটা। তোমাদের বইতে t1 আর t2 রয়েছে, তাহলে আমরা এরকম নাম দিই, বইতে যেরকম রয়েছে। তোমাদের বইতে যেটা বলা রয়েছে যে মূলধ্বনি আর তার প্রতিধ্বনি হাইড্রোফোনে পৌঁছতে সময় লাগে যথাক্রমে t1 এবং t2। অর্থাৎ এসে যে শব্দটা সৃষ্টি হলো সেটা সরাসরি যেতে সময় লাগছে t1 আর এইভাবে যেতে t2। তাহলে আমরা এটাকে নাম t1 দিয়ে দিলাম। তাহলে আর কোনো অসুবিধা নেই। আমি চাইছিলাম t আর t ড্যাশ দেবো, তো যেহেতু তোমরা বইতে পড়ছো, বইতে t1 t2 রয়েছে, তাহলে s থেকে h যদি vt1 হয়, আমরা মাঝখানে একটা পারপেন্ডিকুলার বা লম্ব টেনেছি, তাহলে s কিউ কত হবে, না sh/2 হবে। তাহলে এইটা পাওয়া গেল। নেক্সট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে s থেকে h যে পৌঁছেছে p এর মধ্য দিয়ে, অর্থাৎ SPH। তাহলে SPH বরাবর যদি ধরি কত হবে, না SH কত হচ্ছে, না VT2। তো স্বাভাবিক সময় বেশি লাগবে এই ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, SP সমান VT2/2। এখানে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ SPQ। সেই ত্রিভুজ SPQ তে আমরা কি লিখতে পারি, না এখানে লিখতে পারি আমার PQ দরকার, কারণ এটাই হচ্ছে সমুদ্রের গভীরতা। তাহলে PQ স্কয়ার কত হবে, না অতিভুজ স্কয়ার মাইনাস এখান থেকে যেটা থাকছে, তাহলে যদি ভূমি ধরি তাহলে SP স্কয়ার SQ স্কয়ার। এদের মানগুলো এখানে রয়েছে দেখো। তাহলে অতএব PQ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এইটা স্কয়ার বাই 4, আর SQ এখানে রয়েছে এইটা। এখান থেকে আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে V/2। কিন্তু এইটা অ্যাকচুয়াল গভীরতা না, কারণ তোমরা দেখবে বইতেও যে রাশিমালাটা রয়েছে পুরো একদম সেম টু সেম রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে গভীরতা হবে, মানে যে স্থানে জাহাজটি রয়েছে, বিভিন্ন স্থানে বিভিন্ন হতেই পারে, সেই স্থানে, তাহলে এই স্থানে যে গভীরতাটা হবে সেটা হবে 8 প্লাস এই T। তাহলে রাশিমালাটা দাঁড়াবে এইটা। তাহলে এই ফর্মুলাতে দেখো আমরা T1 T2 টা মেজার করে নেব। V জলের মধ্যে কতটা জেনে নিতে হবে আমাদেরকে। H যেটা আমরা জানি কতটা নিচে প্লেস করেছি হাইড্রোফোন এবং উৎসকে, সেখানে মান বসিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবো। পরীক্ষাতে অঙ্ক থাকতে পারে, প্রমাণ থাকতে পারে, ভ্যালু বসাবে তাহলেই হয়ে যাবে। যেরকম এটাকে আমরা করলাম একই ভাবে আমি এদিকটা করছি, আমরা বুঝবো না, তাহলে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। যেরকম আমরা এটাকে করলাম একই ভাবে আমরা করতে পারি কার ক্ষেত্রে, না বিমানের ক্ষেত্রে একই ভাবে। তো বিমানের ক্ষেত্রে যখন আমরা করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি, সাপোজ আমরা বিমানের উচ্চতা নির্ণয় করতে যাচ্ছি গ্রাউন্ড কিংবা ভূমি থেকে কত উপরে সে আছে। তো বিমান যদি একটা অনুভূমিক ভাবে যদি যায়, আমি সাপোজ ধরলাম প্রথমে বিমান ছিল এখানটা, যেরকম আমি নাম দিচ্ছি সেখানে এস, আমি এসি নাম দিলাম, কোনো চেঞ্জও করলাম না। তোমাদের বইতে অবশ্য অন্য নাম রয়েছে, আর যদি বইয়ের মতো দিতে চাও তাহলে ঠিক আছে, আমি বইয়ের মতোই দিয়ে দিচ্ছি। বইতে এটাকে এ, তাহলে প্রথমে এ তে ছিল, তারপর টি সময় বাদে সে পৌঁছেছে এই বিন্দুতে। এই বিন্দুর নাম দেওয়া রয়েছে কত, সি। আর ভূমি থেকে স্বাভাবিক এখানে যদি একটা শব্দ সৃষ্টি করা হয়, কোন বিস্ফোরণের শব্দ কি যাই হোক, আর এখানে একটা লম্ব আগের বারের মতো দেখো যেরকম ছিল, এইটাকে আমি গ্রাউন্ড লেভেল ধরলাম ভূমি, এটা হচ্ছে সেই ডি, আর এটা সি অলরেডি হয়ে গেছে, তাহলে এটা ডি নাম দিয়ে দিই। তাহলে দেখো প্লেন এখানে ছিল,
তারপরে এখান থেকে ইউ গতিবেগ নিয়ে এখানে পৌঁছেছে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে আছে, তার মানে এরোপ্লেন টি সময় বাদে এই রকম অবস্থানে ছিল, সেই মুহূর্তে সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তাহলে দেখো ইউ গতিবেগ নিয়ে প্লেনটা যাচ্ছে, তাহলে এ থেকে সি প্লেন টি সময় কতটা দূরত্ব যাবে? স্বাভাবিক এ থেকে সি যদি ধরি, তাহলে টি সময় যদি ধরি, তাহলে ইউটি হবে। আর ততক্ষণে শব্দ বি বিন্দুতে প্রতিফলিত হয়ে আবার সি বিন্দুতে পৌঁছে গেছে। তার মানে এইটা হচ্ছে প্লেন দ্বারা টি সময় অতিক্রান্ত দূরত্ব। এইবারে এইখানে শব্দের বেগ যদি আমি ভি ধরি, তাহলে এখানে শব্দ এসেছে, এখান থেকে গেছে, তো টি সময়, তাহলে আমি এ বি সি বরাবর যদি ধরি, বইতে তোমাদের সবই লেখা রয়েছে, তো এ বি সি বরাবর আমাদের এ থেকে সি সেটা কত হবে? না ভিটি হবে। তো শব্দের বেগ আলাদা, প্লেনের বেগ আলাদা, তাহলে আমি এ বি সমান কত বলতে পারি? ভিটি বাই 2 বলতে পারি। আর এখান থেকে এ ডি সমান কত বলতে পারি? পুরোটা ছিল u2, সরি ut, তাহলে হবে কত? ut বাই 2। তো তোমরা বইতেও দেখবে দুটো রয়েছে, যেখানে এইটা হচ্ছে প্লেনের বেগ আর এইটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ। এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, আমাদের এই সমকোণী ত্রিভুজ যেটা রয়েছে, ত্রিভুজ ADB, আর সমকোণী ত্রিভুজ রয়েছে আগের বারের মতোই, তাহলে আমি এই ত্রিভুজ যেটা খুশি নিতে পারি। তাহলে এই ত্রিভুজে আমাদের দরকার হচ্ছে BD স্কয়ার, তাহলে হচ্ছে কত? AB স্কয়ার মাইনাস AD স্কয়ার। তাহলে কত আসছে? এখান থেকে দেখো একটা স্কয়ার ছিল, t/2 b স্কয়ার মাইনাস e স্কয়ার। তার মানে প্লেনের বেগ, বায়ুতে শব্দের বেগ আর কত সময় পরে প্রতিধ্বনি শোনা গেছে সেটা জানলেই আমরা কিন্তু ভূমি থেকে প্লেনের উচ্চতা সমান্তরালভাবে অবশ্য যেতেই হবে, প্লেন এইভাবে গেলে তো উচ্চতা পরিবর্তন হয়ে যাবে, তো সমান্তরালভাবে যেতে হবে ভূমির সাপেক্ষে। তখন এই রাশিমালা ব্যবহার করে আমরা অঙ্ক করতে পারবো বা প্রমাণটাও করতে পারবো। তোমরা দুটো রাশিমালার মধ্যে ফারাক দেখবে, এখানে একটা h0 ছিল যে পার্থক্যটা, কারণ এখানে একটা h0 গভীরতা প্রবেশ করানো ছিল হাইড্রোফোনকে, আর এখানে তো এইখানে সেই ব্যাপারটা নেই, একটা নির্দিষ্ট হাইটে উঠছে, তাহলে h0 থাকবে না। এখানে একটাই বেগ ছিল, কারণ জলের মধ্যে শব্দের বেগটাই ছিল, জাহাজ এখানে স্থির ছিল। এইখানে এরোপ্লেন এইখানেই থেকে সেইখানেই প্রতিধ্বনি কিন্তু শুনতে পাবে না, কারণ জাহাজ একটা বৃহৎ ব্যাপার, অনেকটা বিশাল ব্যাপার প্লেনের তুলনায়। তাহলে প্লেনের ক্ষেত্রে কি হয় না, সে এইখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাকে তো গতিশীল হতে হবে। তাহলে তাকে গতিশীল হতে হলে তার নিজস্ব একটা বেগ রয়েছে, সেটা শব্দের বেগ থেকে ডেফিনেটলি আলাদা। তো সে ততক্ষণে এখানে পৌঁছে গেল যতক্ষণ প্রতিধ্বনি এখানে পৌঁছচ্ছে। তাহলে বেগ যখন এখানে এলো তখন সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে, মানে তার যে মেশিন সেখানে লাগানো আছে সে প্রতিধ্বনিকে ডিটেক্ট করতে পেরেছে, চিনতে পেরেছে। ততক্ষণে প্লেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করে নিলাম আমরা। তারপরে এই যে শব্দ এখানে ভূমিতে প্রতিফলিত হয়ে আবার যখন পৌঁছাচ্ছে প্রতিধ্বনি, তখন বুঝলাম তাহলে এই বরাবর শব্দ গেছে তাই রাশিমালা আলাদা, এই বরাবর প্লেন গেছে তাই রাশিমালা আলাদা। আর সময় দুই ক্ষেত্রে একই, এই ক্ষেত্রে আলাদা কেন? শব্দটা সরাসরি গেছিল, এই ক্ষেত্রে শব্দ সরাসরিটা আমরা ধরছি না, সরাসরি প্রতিধ্বনিটা ধরছি, ওই জন্য টাইম একটাই থাকছে। এটা যেন মাথায় থাকে, অনেকে এটার সঙ্গে এটা গুলিয়ে ফেলে, ওই জন্য আমি দুটোকে একই সঙ্গে রাখলাম, বুঝলাম না। তোমরা বইতেও রয়েছে, বইটা একবার ঠান্ডা মাথায় দেখবে, তোমাদের বইতে একটা উদাহরণও রয়েছে, তো উদাহরণ না থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা সরাসরি প্রশ্নবিদ্যা কিংবা প্রশ্ন থেকে অঙ্কগুলো রয়েছে, সহায়িকাটাও রয়েছে, সেখানে প্রয়োগ করে দেখবে, মানগুলো দেওয়া থাকবে, শুধু এটা বের করতে হবে। তো এই ভিডিওতে এই অবধি। আমরা পরের ভিডিওতে শব্দের যে ধর্ম
আরেকটা ধর্ম রয়েছে যেটা হচ্ছে অনুরণন ধর্ম, যাকে বলা হয় রিভার্বেরেশন, এবং শব্দোত্তর শব্দোত্তর শব্দ ম্যাক সংখ্যা, সেই সংক্রান্ত আলোচনা আমরা করব। আর শব্দোত্তর তরঙ্গ কোথায় প্রয়োগ হয়, সোনার কিভাবে কাজ করে, র্যাডার থেকে সোনারের কিরকম ব্যাপার পার্থক্য রয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাড়িতে থেকে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।